বাবা ওসমান, যা তো আমার জন্য জঙ্গল থেকে কিছু ঔষধি গাছের পাতা নিয়ে আয়। বিকেলের মধ্যে তোর হান্নান চাচার বাড়িতে ঔষধ পাঠাতে হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। ওসমান জঙ্গলে ঔষধি গাছের পাতা আনতে যেতে থাকে। কিছুক্ষণ পর ওসমান উত্তরের জঙ্গলে ঔষধি গাছের পাতা খুঁজতে গেলে তখনই কোথা থেকে যেন কারোর কান্নার শব্দ ভেসে আসতে থাকে। আরে, এই জঙ্গলে কে কান্না করছে? মনে হচ্ছে কান্নার শব্দটা ওই দিকটা থেকেই আসছে। এরপর ওসমান কান্নার শব্দ অনুসরণ করতে করতে গিয়ে দেখি একটা পাখি আহত হয়ে মাটিতে পড়ে আছে। হে যুবক, আমাকে সাহায্য করো। একটা শিকারী আমাকে দেখে ধরার জন্য তীর ছুঁড়েছিল। আমি পাখায় ভীষণ আঘাত পেয়েও কোনোভাবে তার হাত থেকে পালিয়ে এসেছি। আরে, তুমি একটা পাখি হয়ে কিভাবে কথা বলছো? কারণ আমি রাজকুমারী আমরিনের পোষা পাখি। আমি রাজকুমারীকে প্রাসাদে দেখতে না পেয়ে তাকে খুঁজতেই বের হয়েছিলাম। বুঝতে পেরেছি, তার মানে তুমি রাজকুমারীকে খুঁজতে বের হয়েই তোমার এমন অবস্থা হয়েছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমার বাবা একজন কবিরাজ। আমি তোমাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি, উনি তোমাকে ঠিক সুস্থ করে তুলবেন। এরপর ওসমান পাখিটাকে নিয়ে সোজা তার বাবার কাছে গিয়ে সব কথা খুলে বলে পাখিটাকে তার বাবার কাছে রেখে দেয়। তারপর সে আবারও উত্তরের জঙ্গলে ঔষধি গাছের পাতা খুঁজতে চলে আসে। তখনই আবারও কোথা থেকে যেন কান্নার শব্দ ভেসে আসে। আরে, আবারও কি কান্না করছে? মনে হচ্ছে এবার কান্নার শব্দটা নদীর দিক থেকেই আসছে। এরপর ওসমান কান্নার শব্দ অনুসরণ করতে করতে নদীর কিনারায় গিয়ে দেখে কলার ভেলায় এক রূপবতী মেয়ে কান্না করছে, যার শরীরের বিভিন্ন জায়গায় মরণব্যাধি রোগের কারণে পচন ধরেছে। আরে, আমি কি দেখছি? আমি আর এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি আমাকে মেরে এই যন্ত্রণা থেকে মুক্ত করো। আরে, এইসব তুমি কি বলছো? তুমি কি? আর তোমার এমন অবস্থা হলো কিভাবে? আমি হলাম এক অভাগী মেয়ে। এক মরণ ব্যাধি রোগের কারণে আমার এমন অবস্থা হয়েছে, কিন্তু আমি এখানে কিভাবে আসলাম তা জানি না। তুমি একদম চিন্তা করো না, আমার বাবা একজন কবিরাজ, উনি তোমাকে ঠিক সুস্থ করে তুলবেন। না, তুমি আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যেও না, তা না হলে এই মরণ ব্যাধি রোগ তোমাদের শরীরেও বাসা বাঁধবে। আরে, আমাদের কিছুই হবে না, তুমি এখন চুপচাপ আমার সাথে চলো। এই বলে ওসমান আমরিনকে সোজা বাড়িতে নিয়ে এসে বারান্দায় একটা শীতল পাটিতে শুইয়ে দেয়। বাবা ওসমান, এই মেয়েটাকে কোথা থেকে নিয়ে এসেছিস? তখনই ওসমানের বাবা পাখিটাকে নিয়ে বাইরে আসে। কি হলো? ওসমান আবার কাকে নিয়ে এলো? তখন ওসমান তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে, কিন্তু তখনই পাখিটা সবাইকে অবাক করে দিয়ে বলে, ওসমান, ও আর কেউ নয়, ও হলো পক্ষীগড় রাজ্যের রাজকুমারী আমরিন। আমি তার খোঁজেই বের হয়েছিলাম। তাহলে ওকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল কেন? তাহলে শোনো, কেন রাজকুমারী আমরিনের এমন অবস্থা হয়েছে আর কেন তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। আমাদের মহারাজ বাইজিদের 2 জন রানী ছিল। প্রথম রানীর সন্তান রাজকুমার মুরাদ, আর দ্বিতীয় রানীর সন্তান রাজকুমারী আমরিন। কিন্তু রাজকুমার মুরাদ ছিল খুবই বিলাসী এবং মহারাজের কথা ঠিকমতো শুনত না। তাই মহারাজ ঘোষণা করেছিলেন তার অবর্তমানে পক্ষীগড় রাজ্যের রানী হবে রাজকুমারী আমরিন। কিন্তু এটা বড় রানী আর তার ছেলে কিছুতেই মেনে নিতে পারেনি। না, এটা কিছুতেই হতে পারে না। আমার ছেলে থাকতে রাজকুমারী আমরিন এই রাজ্যের রানী হতে পারে না। মা, এখন তো আর কিছু করার নেই। বাবা তো আমরিনকে এই রাজ্যের রানী বলে ঘোষণা করে দিয়েছেন। ঘোষণা করে দিলে কি হয়েছে? আমি এত সহজে হাল ছাড়ছি না। তাহলে তুমি এখন কি করবে? এখন চল আমার সাথে, তাহলেই দেখতে পাবি আমি কি করি। এরপর বড় রানী রাজকুমার মুরাদকে নিয়ে এক পিশাচিনীর কাছে চলে যায়। হে পিশাচ রানী অন্ধরা, আমাকে সাহায্য করো। তোমার সাহায্য আমার ভীষণ প্রয়োজন। কি সাহায্য করতে হবে বলো?
মহারাজ আমার ছেলেকে বাদ দিয়ে ছোট রানীর মেয়ে রাজকুমারী আমরিনকে পরবর্তী রানী ঘোষণা করেছেন। তাই তুমি আমরিনকে সরিয়ে আমার ছেলেকে রাজা বানিয়ে দাও। ঠিক আছে, তা করে দিতে পারবো, কিন্তু তোমার ছেলে রাজা হওয়ার পর আমাকে রাজ্যে মুক্তভাবে চলার অধিকার দিতে হবে। ঠিক আছে, তোমার কথাই থাকলো। তাহলে এই নাও অভিশপ্ত জাদুর পানি। এটা পুরোটা রাজকুমারী আমরিনের শরীরে ঢেলে দেবে। তাহলে সে মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে খুব তাড়াতাড়ি মারা যাবে। মুরাদ, এই নে, আজ রাতে আমরিন ঘুমিয়ে পড়লে তার শরীরে এই অভিশপ্ত পানি ঢেলে দিবি। আমি এটা কিছুতেই করতে পারবো না। আমরিন আমার ছোট বোন, আমরা একে অপরকে অনেক ভালোবাসি। আমি রাজত্বের লোভে ওর এত বড় ক্ষতি কিছুতেই করতে পারবো না। তুই যদি এই কাজটা না করিস তাহলে আমি আত্মহত্যা করে ফেলবো। মুরাদ কি করবে কিছুই বুঝতে না পেরে তার মায়ের কথায় রাজি হয়ে যায়। রাতের বেলায় রাজকুমারী আমরিন ঘুমিয়ে পড়লে মুরাদ তার কক্ষে যায়। না, আমি ভাই হয়ে আমার বোনের এত বড় ক্ষতি করতে পারবো না। আমি বরং অর্ধেক পানি ঢালি। এরপর রাজকুমার মুরাদ অভিশপ্ত পানির অর্ধেকটা রাজকুমারী আমরিনের শরীরে ঢেলে দেয়। কিছুক্ষণের মধ্যেই তার শরীরে মরণ ব্যাধি বাসা বাঁধে। রাজকুমার আর চুপ থাকতে না পেরে মহারাজের কাছে সব সত্য স্বীকার করে। মহারাজ বড় রানী ও রাজকুমার মুরাদকে কারাগারে বন্দী করেন। তখন রাজকুমারী আমরিন মহারাজকে বলে, বাবা, তুমি ভাইজানকে ক্ষমা করে দাও। তিনি আমাকে অনেক ভালোবাসেন। তিনি এসব বাধ্য হয়েই করেছেন। রাজকুমারীর কথায় মহারাজ মুরাদকে ক্ষমা করে মুক্ত করে দেন। এরপর মুরাদ দূর দূরান্ত থেকে কবিরাজ এনে চিকিৎসা করাতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। কিছুদিন পর এক বিজ্ঞ কবিরাজ এসে বলেন, মহারাজ, আমার পক্ষেও এই রোগের চিকিৎসা করা সম্ভব নয়, তাই তাকে একটি কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দিন। এতে তার কষ্ট কিছুটা কমবে, আর আল্লাহ চাইলে কেউ তাকে বাঁচিয়ে নেবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও মহারাজ ও মুরাদ রাজকুমারীকে কলার ভেলায় করে নদীতে ভাসিয়ে দেন। বাবা, পাখিটা তো বলছে কেউই এই রোগ সারাতে পারেনি। তুমি একবার দেখো না, তুমি পারো কিনা। ওসমানের কথা মতো তার বাবা রাজকুমারীর রোগ ভালোভাবে পরীক্ষা করে বলেন, ওসমান, আমি এই রোগের চিকিৎসা করতে পারবো, কিন্তু তার জন্য আমার প্রয়োজন মণিমুক্তা ফুল, আর সেই ফুল শুধু পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে। ঠিক আছে বাবা, আমি পাখিটাকে নিয়ে এখনই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে গিয়ে সেই মুক্তা ফুল নিয়ে আসছি। ততক্ষণ তুমি কিছু ঔষধ দিয়ে রাজকুমারীর যন্ত্রণা কমিয়ে রাখো। এই কথা বলেই ওসমান পাখিটাকে সাথে করে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছু সময় পর ওসমান পাখিটাকে নিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে এসে সেই মুক্তা ফুলটি খুঁজতে থাকে, কিন্তু তারা কোথাও মুক্তা ফুলটি খুঁজে পায় না। কি ব্যাপার পাখি, পুরো কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা খুঁজেও তো কোথাও দেখতে পেলাম না। তখনই কারো যেন আর্তনাদের শব্দ ভেসে আসতে থাকে। ওসমান, শব্দটা শুনলে মনে হচ্ছে কেউ কষ্টে থাকার কারণে আর্তনাদ করছি। আমারও তাই মনে হচ্ছে। চলো শব্দটা অনুসরণ করে গিয়ে দেখি কে এমনভাবে আর্তনাদ করছে। এরপর ওসমান আর পাখিটা শব্দটা অনুসরণ করতে করতে কিছুটা এগিয়ে যায়, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। আরে, এখানে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে কে এমনভাবে আর্তনাদ করছে? এই যে আমি, গাছ। রোদ আর পানির অভাবে আমার প্রাণটা বের হয়ে যাচ্ছে। আমাকে একটু পানি এনে দাও। ও গাছ, কিন্তু তুমি একটা গাছ হয়ে কিভাবে কথা বলছো? শুধু আমি নয়, এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে অনেক গাছই কথা বলতে পারে। এখন আমাকে তাড়াতাড়ি একটু পানি এনে দাও। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসছি। এরপর ওসমান নদী থেকে পানি এনে গাছটার গোড়ায় ঢেলে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ যুবক, আমাকে সাহায্য করার জন্য। কিন্তু তুমি এখানে কেন এসেছো? এখানে তো সহজে কোনো মানুষ আসে না। এরপর ওসমান গাছটাকে সব কথা খুলে বলে। বুঝতে পেরেছি, তার মানে তোমরা রাজকুমারীর চিকিৎসার জন্য মণিমুক্তা ফুল নিতে এসেছো। কিন্তু মণিমুক্তা ফুলটা খালি চোখে দেখা যায় না। গাছ, তাহলে আমাদের বলো, কিভাবে আমরা সেই মণিমুক্তা ফুলটা দেখতে পাবো? তার জন্য তোমাদের চোখে লাগাতে হবে অমৃত পাত্রের পানি।
আর সেই পাত্রটি রয়েছে এই পাহাড়ের শেষ প্রান্তে থাকা গুহাটায়। সেই পাত্র থেকে 1 ফোঁটা করে পানি তোমাদের চোখে দিলেই তোমরা মণিমুক্তা ফুলটা দেখতে পাবে। ওসমান আর পাখি আর সময় নষ্ট না করে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের শেষ প্রান্তে সেই গুহাটির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা সেই গুহার সামনে এসে পৌঁছায়। পাখি, এটাই তো মনে হচ্ছে সেই গুহা যার কথা গাছটা বলেছিল। হ্যাঁ ওসমান, আমারও তাই মনে হচ্ছে। আর এটা ছাড়া তো কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের শেষ প্রান্তে আর কোনো গুহা দেখা যাচ্ছে না। এরপর তারা দুজন গুহার ভেতরে ঢুকতেই দেখে গুহার মাঝখানে পাথরের ওপর একটি সোনার পাত্র রাখা আছে। ওসমান, ওই তো, ওটাই সেই সোনার অমৃত পাত্র যার কথা গাছটা বলেছিল। তাহলে দাঁড়িয়ে না থেকে চলো আমাদের চোখে অমৃত পাত্র থেকে 1 ফোঁটা করে পানি দিয়ে দিই। এরপর ওসমান আর পাখি অমৃত পাত্র থেকে 1 ফোঁটা করে পানি চোখে দিয়ে দেয়। এতে করে তাদের চোখে এক রহস্যময় শক্তি অনুভব হতে থাকে। ওসমান, আমরা তো অমৃত পাত্রের পানি চোখে দিয়ে দিলাম, এখন চলো আমরা মণিমুক্তা ফুলটা খুঁজে বের করি। এরপর ওসমান আর পাখি মণিমুক্তা ফুলটি খুঁজতে থাকে। বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজির পরও তারা সেই মণিমুক্তা ফুলটি খুঁজে পায় না। কি ব্যাপার পাখি, এতক্ষণ ধরে খুঁজেও তো কোথাও সেই মণিমুক্তা ফুলটা দেখতে পেলাম না। ওসমান, আমার তো মনে হচ্ছে ওই গাছটা আমাদের মিথ্যা কথা বলে বোকা বানিয়েছে। আরে পাখি, গাছটা কেন আমাদের মিথ্যা কথা বলে বোকা বানাবে? ওসমান এই কথা বলতেই দেখতে পায় একজন বৃদ্ধা মহিলা তাদের দিকে এগিয়ে আসছে। এই যে বাবা, তোমাকে অনেকক্ষণ ধরে দেখছি পাখিটাকে নিয়ে পাহাড়ের এদিক ওদিক কি যেন খুঁজে বেড়াচ্ছ। আসলে বুড়িমা, আমরা মণিমুক্তা ফুলটা খুঁজছি, কিন্তু অমৃত পাত্রের পানি চোখে দেওয়ার পরও আমরা কোথাও সেই ফুলটা খুঁজে পাচ্ছি না। তোমরা কখনো সেই মণিমুক্তা ফুলটা খুঁজে পাবে না, কারণ সেই ফুলের সন্ধান আমি ছাড়া আর কেউ জানে না। তাহলে আমাদের বলুন, কোথায় গেলে সেই মণিমুক্তা ফুলটা পাবো? কিন্তু আমি তো এমনি এমনি তোমাদের মণিমুক্তা ফুলের সন্ধান দিতে পারবো না, তার জন্য তোমাদেরও আমাকে কিছু দিতে হবে। বেশ, তাহলে বলুন আপনাকে কি দিতে হবে? মণিমুক্তা ফুলের সন্ধান পেতে চাইলে আমাকে তোমার হাতে থাকা ইয়াকুত পাথরের আংটিটা দিতে হবে। ঠিক আছে, যদি মণিমুক্তা ফুলের জন্য আমার এই মূল্যবান ইয়াকুত পাথরের আংটিটা দিতে হয়, তাহলে এই নিন। বেশ, তাহলে শোনো, মণিমুক্তা ফুলটি রয়েছে এই পাহাড়ের ঈশান কোণে একটি বড় রহস্যময় লাল গাছের গোড়ায়। তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি সেখানে চলে যাও। বৃদ্ধা মহিলার কথা মতো ওসমান পাখিটাকে নিয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের ঈশান কোণের সেই রহস্যময় লাল গাছের কাছে চলে যায়। ওসমান, মনে হচ্ছে এটাই সেই রহস্যময় লাল গাছ যার কথা বৃদ্ধা মহিলা বলেছিলেন। এরপর ওসমান আর পাখিটা রহস্যময় লাল গাছটার গোড়ায় খুঁজতে থাকে মণিমুক্তা ফুলটা, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা মণিমুক্তা ফুলটা খুঁজে পায় না। পাখি, আমরা এভাবে পাগলের মতো খুঁজেও তো মণিমুক্তা ফুলটা দেখতে পেলাম না। তাহলে কি বৃদ্ধা মহিলাটি আমার হাতের মূল্যবান ইয়াকুত পাথরের আংটিটা নেওয়ার জন্য মিথ্যা কথা বলেছিল? কিন্তু ওসমান, আমার তো মনে হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে কোনো রহস্য লুকিয়ে আছে, যার কারণে কেউ আমাদের বারবার মিথ্যা কথা বলে পরীক্ষা নিচ্ছে। পাখিটা এই কথা বলার সাথে সাথে রহস্যময় আলো ছড়িয়ে এক সুন্দর পরী এসে হাজির হয়। তুমি একদম ঠিক বলেছ পাখি, এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে সত্যিই একটা রহস্য লুকিয়ে রয়েছে। আর আমি তোমাদের পরীক্ষা করছিলাম, প্রথমে গাছ হয়ে পরে বৃদ্ধা মহিলা হই। তাহলে আমাদের বলো, কি রহস্য লুকিয়ে রয়েছে এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে? তাহলে শোনো, কি রহস্য লুকিয়ে রয়েছে এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে। এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের সৌন্দর্য আর মণিমুক্তা ফুলের মতো মূল্যবান সম্পদে ভরপুর থাকার কারণে পিশাচ রানী অন্ধরা লোভ এই পাহাড়ের ওপর পড়ে। সে চেয়েছিল এখানে নিজের ডেরা গড়ে পুরো পাহাড় শাসন করতে, কিন্তু আমার কারণে সে তা পারেনি। তাই প্রতিশোধ নিতে সে তার পোষা ঈগলের মাধ্যমে অভিশপ্ত পানি পাঠিয়ে দেয়, যাতে সব মণিমুক্তা ফুল ধ্বংস হয়ে যায়।
কিন্তু পিশাচরানী অন্ধরা শুধু মণিমুক্তা ফুলগুলো ধ্বংস করতে চাইল কেন? কারণ এই মণিমুক্তা ফুলের জন্যই আমরা পরীরা দীর্ঘায়ু লাভ করি। আর যদি এই ফুলগুলো ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের অস্তিত্ব পৃথিবী থেকে হারিয়ে যাবে। তাই সে এমনটা করেছে। আর ইতোমধ্যেই আমি ছাড়া সব পরী মণিমুক্তা ফুলের অভাবে মারা গেছে। পরি, তাহলে কি কোনো উপায় নেই এই কাঞ্চনজঙ্ঘা পাহাড়কে পিশাচরানী অন্ধরার অভিশাপ থেকে মুক্ত করার? উপায় আছে, আর সেটা হলো তার মৃত্যু। তার মৃত্যু হলেই এই পাহাড় অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে বলো, কিভাবে আমরা ওই শয়তান পিশাচিনী অন্ধরাকে শেষ করতে পারি? তাকে কোনো মানুষ মারতে পারবে না। সে যদি নিজে নিজেকে আঘাত করে তাহলেই তার মৃত্যু হবে। তবে তোমরা বুদ্ধি খাটিয়ে তাকে নিজের হাতেই নিজের সর্বনাশ করতে বাধ্য করতে পারো। ঠিক আছে পরি, তাহলে আমি এক্ষুনি পাখিটাকে নিয়ে পিশাচিনী অন্ধরার ডেরায় যাচ্ছি। দাঁড়াও, যাওয়ার আগে এই মুক্তাটা নিয়ে যাও। এটা তোমাদের কাছে থাকলে পিশাচিনী অন্ধরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এরপর ওসমান পরীর কাছ থেকে মুক্তাটা নিয়ে পাখিটাকে সাথে করে পিশাচরানী অন্ধরার ডেরার উদ্দেশ্যে রওনা দেয়। বেশ কিছু সময় পর ওসমান পাখিটাকে নিয়ে পিশাচরানী অন্ধরার ডেরার কাছাকাছি চলে আসে। কিন্তু তারা সেখানে না গিয়ে উল্টো পাশের জঙ্গলের একটি কুয়োর সামনে গিয়ে পরীর দেওয়া মুক্তাটা কুয়োর ভেতরে ফেলে দিয়ে সোজা অন্ধরার ডেরায় চলে আসে। তখনই তাদের সামনে রহস্যময় আলো ছড়িয়ে পিশাচিনী অন্ধরা এসে হাজির হয়। এই তুই কে? কেন আমার ডেরায় এসেছিস? পিশাচরানী, আমি ওসমান। বিপদে পড়ে অনেক দূর থেকে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে সাহায্য করুন। কি সাহায্য করতে হবে বল। আমি একটা মেয়ের সাথে অনেক দিন ধরে কথা বলি, কিন্তু সে আমাকে এখনো বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই আপনি এমন কিছু করুন যাতে সে নিজে থেকেই আমাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। আমি তোর এই সমস্যার সমাধান করে দিতে পারবো, কিন্তু তার বিনিময়ে তোকে আমাকে কিছু দিতে হবে। আপনাকে দেওয়ার মতো এখন আমার কাছে কিছুই নেই, তবে আমার কাছে একটি রহস্যময় জাদুর মুক্তা ছিল, যার সাহায্যে আমি যখন যেখানে খুশি যেতে পারতাম। কিন্তু আপনার কাছে আসার সময় মুক্তাটা আপনার ডেরার পাশের জঙ্গলের একটি কুয়োর মধ্যে পড়ে গেছে। তাই আপনি চাইলে কাজের বিনিময়ে কুয়োর ভেতর থেকে মুক্তাটা তুলে নিতে পারেন। বেশ, তাহলে আমি তোর এই শর্তে রাজি আছি। এই নাও জাদুর পানি। এই পানিটা তুমি যাকে বিয়ে করতে চাও তার শরীরে ছিটিয়ে দেবে। তাহলেই দেখবে সে তোমাকে বিয়ে করার জন্য পাগলের মতো হয়ে উঠবে। ঠিক আছে, তাহলে চলুন আমার সাথে সেই কুয়োর সামনে, যেখানে আমার জাদুর মুক্তাটা পড়েছে। এরপর তারা কুয়োটার কাছে চলে যায়। পিশাচ রানী, এটাই সেই কুয়ো যার মধ্যে আমার মুক্তাটা পড়ে গেছে। তাই আপনি আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি কুয়োর ভিতরে নেমে যান। আমি আপনাকে আমার কুয়োর দড়ি দিয়ে টেনে উপরে তুলে নেব। ওসমানের কথা মতো বোকা পিশাচরানী অন্ধরা কুয়োর মধ্যে নেমে যায়। ওসমান, এটাই কি তোমার সেই মুক্তাটা? হ্যাঁ পিশাচ রানী, এটাই আমার সেই জাদুর মুক্তা। তাহলে আমাকে উঠানোর জন্য দড়িটা নিচে ফেলো। একটু দাঁড়ান, আমি এক্ষুনি দড়িটা ফেলছি। ওসমান কুয়োর দড়ির সাথে একটা বড় পাথর বেঁধে কুয়োর ভিতরে ফেলে দেয়। এতে করে পিশাচরানী দড়িটা ধরে উঠতে গেলেই পাথরটা তার উপর পড়ে যায়, আর পাথরের নিচে চাপা পড়ে পিশাচিনী অন্ধরার মৃত্যু হয়। না, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। পিশাচরানী অন্ধরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতেই চারপাশে এক রহস্যময় আলো ছড়িয়ে পড়ে। এরপর তারা আর এক মুহূর্তও দাঁড়িয়ে না থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। বেশ কিছুক্ষণের মধ্যেই ওসমান আর পাখিটা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ে চলে আসে। তারা সেখানে এসে তো অবাক হয়ে যায়, কারণ পিশাচিনী অন্ধরা মারা যাওয়ার ফলে পুরো কাঞ্চনজঙ্ঘা পাহাড় তার কালো অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছে, আর পাহাড়ের কোনায় কোনায় মণিমুক্তা ফুল ফুটে আছে। পরি, এগুলোই কি সেই মণিমুক্তা ফুল? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ ওসমান, এগুলোই সেই মণিমুক্তা ফুল। কিন্তু এখন বলো তো, কিভাবে তুমি এই অসম্ভব কাজটা করতে পেরেছো?
তখন ওসমান পরীকে সব ঘটনা খুলে বলে, কিভাবে সে পিশাচিনী অন্ধরাকে বোকা বানিয়ে তার নিজের হাতেই তাকে শেষ করেছে। সত্যি ওসমান, তুমি খুবই সাহসী আর বুদ্ধিমান এক যুবক। তুমি এখন যত খুশি তত মণিমুক্তা ফুল নিয়ে যেতে পারো। আর এই নাও তোমার মূল্যবান ইয়াকুত পাথরের আংটিটা। ওসমান পরীর কাছ থেকে তার আংটিটা নিয়ে কিছু মণিমুক্তা ফুল তুলে নেয়। এরপর সে আর পাখিটা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা মণিমুক্তা ফুল নিয়ে বাড়িতে চলে আসে। কিন্তু বাড়িতে এসে যা দেখল তার জন্য ওসমান আর পাখিটা মোটেও প্রস্তুত ছিল না। বাবা মা, আমি কি দেখছি? রাজকুমারী সুস্থ হলো কিভাবে? আমরাও জানি না ওসমান। কিছুক্ষণ আগে দেখি রাজকুমারীর শরীরের পচন নিজে থেকেই বন্ধ হয়ে যায়। এরপর দেখি ও স্বাভাবিকভাবে আমাদের সাথে কথা বলছে, এমনকি উঠে হাঁটা চলাও করতে পারছে। আমার মনে হচ্ছে আমরা পিশাচিনী অন্ধরাকে মারার কারণেই রাজকুমারী সুস্থ হয়ে উঠেছে। আমারও তাই মনে হচ্ছে পাখি। তোমরা দুজন এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন ওসমান আর পাখি রাজকুমারী এবং তার বাবা মাকে সব ঘটনা খুলে বলতে থাকে। সবই বুঝলাম ওসমান, তোমরা এখন আমার সাথে চলো। আমার বাবা মা তোমাদের দেখলে অনেক খুশি হবে। রাজকুমারী আমরিনের কথা মতো তারা সবাই প্রাসাদে যায়। সেখানে মহারাজ তাদের দেখে খুব খুশি হয়ে ওসমানের সাথে রাজকুমারী আমরিনের বিয়ে দিয়ে দেন। প্রিয় বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমাদের এই গল্পটি দেখছো ঝটপট কমেন্টে জানাও।